রানওয়েতে একটি বোয়িং 747 টেকঅফের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। ঘন কুয়াশার মধ্যে পাইলট থ্রাস্ট লিভার উপরে তুললেন, হেডলাইট চালু করলেন এবং বিমানটি টেক অফ গতি অতিক্রম করে ফেলেছে, এমন এক গতি যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। কিন্তু ঠিক এই মুহূর্তে কুয়াশার মধ্যে একটি ছায়া দেখা গেল, এবং এই ছায়াটি ছিল আরেকটি বোয়িং 747-এর, যা একই রানওয়েতে বিপরীত দিকে মাত্র কয়েক মিটার দূরে ছিল। এরপর যা ঘটল তা কল্পনা করাও বেশ কঠিন। প্রশ্ন হলো, পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছালো কিভাবে? এয়ার ট্রাফিক কন্ট্রোলার কী করছিল? এবং কোন ছোট ভুলটি বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক দুর্ঘটনার জন্ম দিয়েছিল? এই দুঃখজনক ঘটনাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ঘটেছিল, যাকে আজ বিশ্ববাসী টেনেরিফ বিমানবন্দর বিপর্যয় নামে স্মরণ করে। দর্শক, এই গল্পের শুরু হয়েছিল দুর্ঘটনার একদিন আগে, 26শে মার্চ 1977 সালে, যখন প্যান AM ফ্লাইট 1736 একটি বোয়িং 747 জাম্বো জেট লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটিকে নিউ ইয়র্কে অবতরণ করে কিছু যাত্রী তুলতে হয়েছিল, এবং তারপরে এর চূড়ান্ত গন্তব্য ছিল সমুদ্রের ওপারে ক্যানারি দ্বীপপুঞ্জের শহর লাস পালমাস। এটি একটি চার্টার্ড ফ্লাইট ছিল, এবং এই কারণে এটি সম্পূর্ণরূপে বুক করা ছিল, যেখানে বেশিরভাগ বয়স্ক যাত্রী ছিলেন যারা লস পালমাসে একটি ক্রুজ জাহাজে উপভোগ করার জন্য পরিকল্পনা করছিলেন। লাস পালমাস ক্যানারি দ্বীপপুঞ্জের রাজধানী, যা মরক্কোর উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে স্পেনের সবচেয়ে দক্ষিণের অংশ। এই জায়গাটি তার উষ্ণ আবহাওয়ার জন্য বিশ্বজুড়ে বেশ বিখ্যাত। কিন্তু 1977 সালে ক্যানারি দ্বীপপুঞ্জের সুন্দর ঢালের পেছনে একটি রাজনৈতিক উত্তেজনা লুকিয়ে ছিল। এখানে একটি দল, যাকে MPAIAC বলা হতো, স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জের স্বাধীনতার জন্য আওয়াজ তুলছিল, এবং তাদের এই প্রচারণার জন্য প্রায়শ সহিংসতা অবলম্বন করত। এবং এই ধরনের একটি সহিংস ঘটনাই এই বিপজ্জনক দুর্ঘটনার শুরু করে। AM ফ্লাইট 1736 নিউ ইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী তুলে লাস পালমাস দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। এর ককপিটে ছিলেন 56 বছর বয়সী ক্যাপ্টেন ভিক্টর গ্রাফস, 39 বছর বয়সী ফার্স্ট অফিসার রবার্ট ব্র্যাগ, 46 বছর বয়সী ফ্লাইট ইঞ্জিনিয়ার জর্জ ওয়ান্স সহ 13 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং 380 জন যাত্রী। এই ছিল প্যান AM ফ্লাইট 1736 এর সমস্ত বিবরণ, যা এখন আটলান্টিক মহাসাগরের উপরে উড়ছিল। এখন আসা যাক দ্বিতীয় বিমানের দিকে, যা এই দুর্ঘটনার শিকার হয়েছিল। নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম বিমানবন্দরে KLM ফ্লাইট 4805 প্রস্তুত হচ্ছিল। এটিও একটি বোয়িং 747 ছিল, এবং এটিকেও ক্যানারি দ্বীপপুঞ্জ শহর লাস পালামাসে যেতে হয়েছিল। এর ককপিটে ছিলেন 50 বছর বয়সী ক্যাপ্টেন জ্যাকব, 42 বছর বয়সী ফার্স্ট অফিসার ক্লাস এবং 48 বছর বয়সী ফ্লাইট ইঞ্জিনিয়ার উইলিয়াম। এতে 11 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং 235 জন যাত্রী ছিলেন। KLM ফ্লাইট 4805 বোর্ডিংয়ের পর অ্যামস্টারডাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এখন এই দুটি বিমান ক্যানারি দ্বীপপুঞ্জের লাস পালমাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে লাস পালমাস বিমানবন্দরে দুই ব্যক্তি টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যায় এবং একটি ফুলের দোকানের বাইরে একটি ব্যাগ রেখে অদৃশ্য হয়ে যায়। এমন একটি ব্যাগ যেটিতে একটি কাউন্টডাউন টাইমার সহ বোমা লাগানো ছিল। দুপুর 1টায় লাস পালমাস বিমানবন্দরের রিসিপশনে একটি ফোন কল আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে MPAIAC-র গ্রুপের সদস্য বলে পরিচয় দেন, সেই গ্রুপ যার কথা ভিডিওর শুরুতে বলা হয়েছিল, এবং বলেন যে পরের 15 মিনিটের মধ্যে লাস পালমাস বিমানবন্দরে বোমা বিস্ফোরণ হবে। বিমানবন্দরের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে 15 মিনিটেরও কম সময়ে পুরো লাস পালমাস বিমানবন্দর খালি করে দেন, এবং তাদের ওই দৌড়াদৌড়ি আতঙ্কে পরিণত হয় যখন ঠিক 15 মিনিট পর একটি বিকট বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণে টার্মিনাল ভবনের ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। এরপর লাস পালমাস বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়, সমস্ত ফ্লাইট বাতিল করা হয়।
এবং যেসব ফ্লাইট এখানে অবতরণ করার কথা ছিল সেগুলোকেও ডাইভার্ট করা হয়। কিছুক্ষণ পর আমস্টারডাম থেকে আসা KLM ফ্লাইট 4805 লাস পালমাসের কাছাকাছি পৌঁছেছিল এবং এটিকে টেনেরিফ দ্বীপের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল, যা এখান থেকে 110 কিলোমিটার দূরে ছিল। KLM এর ক্যাপ্টেন আরও 25 মিনিট উড়ে দুপুর 1:38 টেনেরিফ বিমানবন্দরের রানওয়ে 30-এ অবতরণ করেন। ঠিক সেই সময় নিউ ইয়র্ক থেকে আসা প্যান AM ফ্লাইট 1736 ও লাস পালামাসের কাছাকাছি পৌঁছেছিল এবং সেটিকেও টেনেরিফ বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল। এই সময় প্রায় সমস্ত ফ্লাইটকেও টেনেরিফ বিমানবন্দরে ডাইভার্ট করা হচ্ছিল, কারণ এটি ছিল সবচেয়ে কাছের বিমানবন্দর। এখন দেখতে দেখতে টেনেরিফ বিমানবন্দরে ভিড় বাড়ছিল। আপনাকে জানিয়ে রাখি যে টেনেরিফ বিমানবন্দর একটি ছোট বিমানবন্দর যা পাহাড়ি অঞ্চলে অবস্থিত, আটলান্টিক মহাসাগরের খুব কাছাকাছি। এর উচ্চতা প্রায় 2000 ফুট। এই এলাকা উঁচু পাহাড় দিয়ে ঘেরা এবং এই কারণে আটলান্টিক মহাসাগরের আর্দ্র বাতাস পাহাড়ে ধাক্কা খেয়ে যখন উপরের দিকে যায় তখন দ্রুত ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় এবং এখানে হঠাৎ করে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। যখন প্যান AM ফ্লাইট এবং KLM ফ্লাইট টেনেরিফ বিমানবন্দরে অবতরণ করে তখন দৃশ্যমানতা একদম ঠিক ছিল, কিন্তু এখনকার দৃশ্যমানতা মেঘের কারণে কমে গিয়েছিল। যখন মেঘ রানওয়েতে থাকতো তখন দৃশ্যমানতা 300 মিটার পর্যন্ত কমে যেত এবং পরের মুহূর্তেই 2 কিলোমিটারের দূর পর্যন্ত সবকিছু পরিষ্কার দেখা যেত। এখন এখানে বিমানবন্দরে তাদের কতক্ষণ থাকতে হবে তা এই মুহূর্তে নিশ্চিত ছিল না। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা দীর্ঘ ফ্লাইটের পর কিছুটা সতেজ হতে পারে। ততক্ষণে আমস্টারডামে ফিরে যাওয়ার কথা থাকা KLM ফ্লাইট 4805 তাদের জ্বালানি ট্যাঙ্ক এখানেই পুনরায় পূর্ণ করার কথা ভাবল, যাতে লস পালমাস বিমানবন্দর আবার খুললে সেখানে জ্বালানি ভরতে সময় নষ্ট না হয়। তারা সবেমাত্র জ্বালানি ভরা শুরু করেছিল যে লাস পালামাস খোলার খবর এসে গেল। উভয় ফ্লাইটই পুনরায় যাত্রী নিয়েছিল, কিন্তু KLM এর জ্বালানি ভরার কারণে ট্যাক্সিওয়ে বন্ধ ছিল। টেনেরিফ বিমানবন্দর একটি ছোট বিমানবন্দর যেখানে শুধুমাত্র একটি রানওয়ে, একটি ট্যাক্সিওয়ে এবং একটি অ্যাপ্রন আছে, যেখানে টার্মিনাল তৈরি হয়েছে, যা আপনারা এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন। এখানে এত বেশি ভিড় হওয়াটা বেশ অস্বাভাবিক ছিল, এবং তাও বোয়িং এর জাম্বো জেটগুলোর ভিড়। KLM ফ্লাইট 4805 এর জ্বালানি ভরার কারণে প্যান AM এয়ার টার্মিনাল থেকে বেরিয়ে রানওয়েতে যেতে পারছিল না। তখনই তাদের বলা হয়েছিল যে KLM এর জ্বালানি ভরা শেষ না হওয়া পর্যন্ত তাদের টার্মিনালের কাছেই অপেক্ষা করতে হবে। 4:45 KLM এর জ্বালানি ভরা শেষ হলো এবং ক্যাপ্টেন ট্যাক্সিওয়ে থেকে সরে যাওয়া প্রস্তুতি শুরু করলেন। এখন যেহেতু অ্যাপ্রন অন্যান্য বিমানে ভরা ছিল যা ট্যাক্সিওয়েকেও ব্লক করে রেখেছিল, তাই টেক অফের জন্য রানওয়ের পূর্ব প্রান্তে যাওয়ার জন্য কন্ট্রোলার KLM এর পাইলটদের নির্দেশ দিলেন যে তারা রানওয়েতে ট্যাক্সি করে পূর্ব প্রান্তে গিয়ে 180 ডিগ্রি ঘুরে টেক অফের প্রস্তুতি নেবে। যখন KLM 4805 ট্যাক্সি করা শুরু করলো তখন কন্ট্রোলার প্যান AM এয়ারকে নির্দেশ দিলেন যে তারা রানওয়েতে KLMকে অনুসরণ করবে, কিন্তু C3 এক্সিট থেকে ট্যাক্সিওয়েতে উঠে যাবে, কারণ এই রানওয়েতেই KLM ফ্লাইট 4805 এর টেক অফ করার কথা ছিল। দৃশ্যমানতা বেশ কম ছিল এবং প্রতি মুহূর্তে আরও খারাপ হচ্ছিল। KLM 4805 ট্যাক্সি করতে করতে পুরো রানওয়ে পার করে পূর্ব প্রান্তে গিয়ে 180 ডিগ্রির মোড় নিয়ে টেক অফ পজিশনে চলে আসে। প্যান AM এয়ারের পাইলটরাও রানওয়েতে ট্যাক্সি করা শুরু করে, কিন্তু কুয়াশার কারণে তারা C1 এবং C2 এক্সিট দেখতে পেলেও C3 এক্সিট তাদের চোখ এড়িয়ে যায়, কারণ C3 এক্সিট আবার অ্যাপ্রনের দিকে যাচ্ছিল। সম্ভবত এই কারণেই তারা C3 দেখতে পায়নি। দ্বিতীয়ত, টেনেরিফ বিমানবন্দরের সাইন মার্কসেরও অভাব ছিল। রানওয়েতে এক্সিটের জন্য টারমাকে চিহ্ন লাগানো হয়, কিন্তু এখানে এই সাইন মার্কসগুলো অনুপস্থিত ছিল। যখন প্যান AM ফ্লাইট 1736
C2 পার করছিল, ঠিক সেই সময় KLM ফ্লাইট 4805 এর ক্যাপ্টেন কন্ট্রোল টাওয়ার থেকে টেক অফের অনুমতি চাইলেন এবং এখান থেকে একের পর এক বিভ্রান্তির একটি সিরিজ শুরু হয়ে গেল। কন্ট্রোল টাওয়ার থেকে এই দুটি বিমান কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না এবং এই বিমানবন্দরে রাডার সিস্টেমও ইনস্টল ছিল না। এই মুহূর্তে কন্ট্রোল টাওয়ার KLMকে বলতে শুরু করলো যে টেক অফের পর তাদের কোন রুট নিতে হবে, কিন্তু এই বার্তায় কোথাও তাদের টেক অফের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু KLM মনে করেছিল যে সম্ভবত তাদের টেক অফের অনুমতি দেওয়া হয়েছে এবং KLM এর ক্যাপ্টেন জবাব দিলেন, উই আর অ্যাট টেক অফ। এখন আসলে তারা উই আর অ্যাট টেক অফ বলেছিল নাকি উই আর টেকিং অফ বলেছিল তা এখনো পরিষ্কার নয়, কিন্তু এর জবাবে কন্ট্রোল টাওয়ার বলল ওকে। কিন্তু কয়েক সেকেন্ড বিরতির পর কন্ট্রোল টাওয়ার স্পষ্ট করে দিল, স্ট্যান্ড বাই ফর টেক অফ, আই উইল কল ইউ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ছিল, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এখন টেক অফ করা যাবে না। কিন্তু এই বার্তা KLM এর ককপিট পর্যন্ত পৌঁছায়নি, কারণ ঠিক এই সময় রানওয়েতে C3 এর কাছাকাছি প্যান AM ফ্লাইট 1736 এর পাইলট, যারা এই সময় সমস্ত কথোপকথন শুনছিল, তারাও একটি বার্তা পাঠালেন, উই আর স্টিল ডাউন দ্য রানওয়ে। অর্থাৎ কন্ট্রোল টাওয়ারের KLMকে স্ট্যান্ড বাই থাকার বার্তা এবং প্যান AM এর বার্তা উভয় একই সময় রিলে হয়েছিল, যার কারণে KLM এর ককপিটে শুধুমাত্র একটি বিকৃত শব্দ শোনা গিয়েছিল, প্যান AM ফ্লাইট 1736, যা অজান্তেই C3 অতিক্রম করে গিয়েছিল। কন্ট্রোল টাওয়ার তাদের বলেছিল যে যখন তারা রানওয়ে থেকে বেরিয়ে আসবে তখন যেন তাদের জানায়, যার জবাবে প্যান AM এর পাইলটরা ওকে বলেন। কিন্তু এই সময় পর্যন্ত KLM ফ্লাইট 4805 এর ক্যাপ্টেন থ্রাস্ট লিভার উপরে তুলে দিয়েছিলেন, এটি ভেবে যে কন্ট্রোল টাওয়ারের অনুমতি পেয়ে গেছেন। এখন এখানে KLM এর ফ্লাইট ইঞ্জিনিয়ার কন্ট্রোল টাওয়ারের প্যান AM ফ্লাইটকে দেওয়া বার্তাটি শুনেছিলেন এবং তিনি দ্রুত ক্যাপ্টেনকে জানালেন যে তারা এখনও রানওয়েতে আছে। কিন্তু কেন জানি না, ক্যাপ্টেন সম্ভবত গোলমালের মধ্যে অন্য কিছু বুঝেছিলেন এবং কেবল এটুকুই বলেন, ও ইয়েস, এবং টেক অফ চালিয়ে গেলেন। কুয়াশার কারণে তারা শুধুমাত্র 300 মিটারের এলাকা দেখতে পাচ্ছিল। এরই মধ্যে হঠাৎ প্যান AM এর পাইলটরা রানওয়েতে কুয়াশার মধ্যে হেডলাইট দেখতে পেলেন। প্রথমে তারা ভেবেছিলেন যে সম্ভবত KLM ফ্লাইট থেমে আছে, কিন্তু পরে মুহূর্তেই তারা বুঝতে পারলেন যে এটি দ্রুত গতি তাদের দিকে এগিয়ে আসছে। তারা দ্রুত বিমানটি ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। KLM এর ডান ইঞ্জিন প্যান AM এর ফার্স্ট ক্লাস অংশকে উড়িয়ে নিয়ে গেল, ল্যান্ডিং গিয়ারও ভেঙে গেল এবং বিমানটি 150 মিটার দূরে রানওয়েতে আছড়ে পড়ল। তাতে ভয়ানক আগুন ধরে গেল, কারণ এর জ্বালানি ট্যাঙ্ক সম্পূর্ণ ভরা ছিল, তাই আগুনের তীব্রতা সহজে অনুমান করা যায়। এতে থাকা সমস্ত 248 জন যাত্রী ঘটনাস্থলেই মারা গেলেন। প্যান AM ফ্লাইটের যাত্রীরা তো এটি ভাববারও সুযোগ পাননি যে আসলে কী হয়েছে। ফার্স্ট ক্লাসের যাত্রীরা ঘটনাস্থলেই শেষ হয়ে যান, কিন্তু নিচের ইকোনমি ক্লাসের বেশ কয়েকজন যাত্রী ছাদের ছিদ্র দিয়ে বেরিয়ে আসার সুযোগ পেয়েছিলেন। অনেকেই 20 ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন বাঁচিয়েছিলেন। প্যান AM ফ্লাইটের 396 জন যাত্রীর মধ্যে 61 জন বেঁচে ফিরতে পেরেছিলেন। হয়তো আরও বেশি লোক বেঁচে যেত, কিন্তু কুয়াশার কারণে কন্ট্রোল টাওয়ার এই দুর্ঘটনা সম্পর্কে কিছুক্ষণ পর জানতে পারে। তাও তখন যখন অ্যাপ্রনে দাঁড়িয়ে থাকা অন্যান্য বিমান রানওয়েতে জ্বলন্ত শিখা দেখতে পায় এবং কন্ট্রোল টাওয়ারকে জানায়। উদ্ধারকারী সার্ভিসের গাড়িগুলোও কুয়াশার কারণে বেশ দ্রুত চলতে পারছিল না। এই দুর্ঘটনায় মোট 583 জন জীবন মুহূর্তেই শেষ হয়ে যায়। তদন্তে উভয় বিমানের ককপিট ভয়েস রেকর্ডারের পর্যালোচনা করা হয় এবং এখান থেকে সমস্ত বিবরণ জানা যায়, যা আপনারা এই ভিডিওতে দেখেছেন। তদন্ত দল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই দুর্ঘটনার পেছনে ঘটনাবলীর একটি শৃঙ্খল ছিল। প্রথমে লাস পালামাসে বোমা বিস্ফোরণ, তারপরে টেনেরিফ বিমানবন্দরে KLM এর জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করে ট্যাক্সিওয়ে ব্লক করা। যদি তারা এমনটা না করত তাহলে প্যান AM ফ্লাইট আগেই টেক অফ করে যেত। এরপরে হঠাৎ দৃশ্যমানতা কমে যাওয়া এবং প্যান AM এর C3 এক্সিট মিস করা। কিন্তু তদন্ত দল এই দুর্ঘটনার জন্য KLM ফ্লাইট 4805 এর ক্রুকে দায়ী করেছে, কারণ সর্বশেষে তারা অনুমতি ছাড়াই টেক অফ চালিয়ে গেছে, অথচ 5 সেকেন্ড আগে ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকেও থামিয়েছিলেন।
টেনেরিফ বিমানবন্দর বিপর্যয় পুরো বিমান শিল্পে একটি সতর্কবার্তা হিসেবে প্রমাণিত হয়েছে। এই দুর্ঘটনার পর বিমান শিল্পে অনেক পরিবর্তন দেখা গেছে। কল সাইন পরিবর্তন করা হয়েছে, তাদের নিয়ম পরিবর্তন করা হয়েছে, সমস্ত বিমানবন্দরের রাডারের বাধ্যবাধকতামূলক করা হয়েছে এবং রানওয়েতে হোল্ডিং পয়েন্ট এবং ইন্ডিকেটর থাকা আবশ্যক করা হয়েছে। আজ টেনেরিফ দ্বীপে 2টি বিমানবন্দর রয়েছে। যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল সেটি উত্তরের বিমানবন্দর, যখন দক্ষিণে একটি নতুন বিমানবন্দর করা হয়েছে যার উচ্চতা কম এবং সেখানে মেঘ ও কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রভাবিত হয় না। আশা করি এই ভিডিওটি আপনারা প্রচুর লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।